হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আজকেরও বেশ কয়েকটা ইউজফুল টিপস শেয়ার করবো। আশা করছি ছোটো ছোটো টিপসগুলো তোমাদের অনেক কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, যখন আমরা ঢ্যাঁড়সটা কাটি, তো এইভাবে করে একটা একটা করে কাটতে আমাদের কিন্তু অনেকটা সময় লেগে যায়। ঢ্যাঁড়সগুলো যখন কাটবে অবশ্যই করে আগে ধুয়ে কাটবে, তাহলে এই যে দেখো পিচ্ছিল একটা পদার্থ থাকে না, সেটা কিন্তু অতটা থাকবে না। কিন্তু কাটার পরে ধুলে কিন্তু সেই পিচ্ছিল ভাবটা বেরিয়ে আসবে বাইরে। তো এইভাবে করে একটা একটা না কেটে তোমরা এইভাবে করে দেখো বেশ কয়েকটা ঢ্যাঁড়সকে একসঙ্গে ধরে একটা গার্ডার দিয়ে যদি আটকে দিই, তাহলে এইভাবে করে কাটলে কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। মানে একসঙ্গে দেখতে পাচ্ছ একটা ঢ্যাঁড়স কাটতে যতটা সময় লাগতো, সেই সময়ে কিন্তু অনেকগুলো ঢ্যাঁড়স তোমরা একসঙ্গে কেটে নিতে পারবে। একসঙ্গে এইভাবে করে ধরে যদি আমরা কাটি, তাহলে কাজটা আমাদের অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, কাটাটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, সময়টা কিন্তু আমাদের অনেকটাই বেঁচে যাবে। অল্প সময়ের মধ্যে অনেকগুলো ঢ্যাঁড়স আমরা কেটে ফেলতে পারবো। তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস। এই যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো বন্ধুরা, যখন আমরা কোনো কিছু ডিপ ফ্রাই করি, আমরা চেষ্টা করি গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে রেখে ভাজার। কারণ খুব বেশি জোরে দিয়ে ভাজলে যেটা জিনিসটা হবে, ভেতরটাই কাঁচা থেকে যাবে আর বাইরেটা কিন্তু পুড়ে যাবে। তো সেই কারণে গ্যাসের ফ্লেমটাকে আমরা আস্তে করে রাখি। কিন্তু যখন জিনিসগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন কি করবে, গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে দিয়ে জিনিসগুলোকে তেল থেকে তুলবে। তাহলে দেখবে এগুলোর থেকে কম তেল উঠে আসবে। আসতে থাকলে কিন্তু অনেকটাই তেল এগুলোর গায়ে লেগে থাকে, সেই তেলটা কিন্তু উঠে আসে। কিন্তু হাই করে দিলে যে তেলটা এর গায়ে ছিল, সেই তেলগুলো কিন্তু ছেড়ে দেবে। তার ফলে এই পকোড়াগুলোর সঙ্গে খুব বেশি তেল আর কিন্তু উপরে উঠে আসবে না। একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়েছি, আর জলের মধ্যে অল্প একটু আমি কোলগেট দিয়ে দিলাম। মানে 3-4 বার ব্রাশ করতে ঠিক যতটা কোলগেটের প্রয়োজন, ঠিক ততটাই আমি কোলগেট এখানে নিয়েছি। আর সেই কোলগেটটাকে দেখো হাত দিয়ে খুব ভালো করে জলের সঙ্গে আমি এখন মিশিয়ে নিচ্ছি। তো একটু হাত দিয়ে মেশাতে হবে যাতে কোলগেটটা খুব ভালোভাবে জলের সঙ্গে মিশে যায়। এরপর একটা সুতির কাপড়কে ওই জলের মধ্যে আমি ভিজিয়ে নিচ্ছি। নেওয়ার পর দেখো এক্সট্রা যে জলটা ছিল, সেই জলটাকে আমি বের করে দিলাম চেপে চেপে। তো এরপরে ভেজা কাপড়টা দিয়ে আমি ফ্রিজটাকে পরিষ্কার করব। তো দেখো ফ্রিজের বাইরেও কিন্তু নোংরা হয়, হাত দিয়ে আমরা এই ফ্রিজের ডোরটাকে খুলে থাকি, তো ডোরের মধ্যেও কিন্তু একটা মানে ময়লা জমে যায়। তো সেই দাগ ছোপও বসে যায় ফ্রিজের বাইরে। তো সেই দাগগুলো তোলার জন্য এভাবে করে তোমরা কোলগেট দিয়ে তোমরা বাইরেটা পরিষ্কার করে নিতে পারো। কোনোভাবে কোনো সার বা কোনো মানে ক্লিনজারেরও কিন্তু কোনো প্রয়োজন নেই। কোলগেট দিয়ে হালকা হাতে পরিষ্কার করলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। কোনোভাবে কোনো স্কচব্রাইট বা কিছু বা তারের কিছু এই সমস্ত কিছু ব্যবহার করবে না, তাহলে কি হবে, ওপরটাতে ক্র্যাচ দাগ পড়ে যাবে। হালকা হাতে সুতির কাপড় দিয়ে পরিষ্কার করে নেবে, দেখবে কোলগেট দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তো দেখো ভিজে কাপড়টা দিয়ে মুছে পরিষ্কার করে নেওয়ার পরে একটা শুকনো কাপড় দিয়ে আবারও একবার আমি মুছে পরিষ্কার করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ ফ্রিজটা কত সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। ডোরের মধ্যে যে একটা মানে দাগ ছোপ বসেছিল, সেগুলো কিন্তু একদম ক্লিন হয়ে গেছে। ফ্রিজের বাইরেটা তোমরা এইভাবে করে পরিষ্কার করো। চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস। অনেক সময় বাড়িতে ছোটো ছোটো বাচ্চারা থাকলে বাচ্চারা কী করে, কাঠের আসবাবপত্রের মধ্যে নেল পালিশের দাগ করে ফেলে। তো দেখো কাঠের যেহেতু জিনিসপত্র, সেগুলো তো জল দিয়ে এগুলো ধোয়াধুয়ি বা মোছাটা করাটা ঠিক নয়। তো সেই জন্য তোমরা কী করবে, ডিও নেবে। ডিও তো আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে। তো আমরা যে ডিওটা ব্যবহার করি না, সেই ডিওটা অল্প করে একটু লাগিয়ে নেবে। লাগিয়ে নেওয়ার পরে সুতির কাপড় দিয়ে হালকা হাতে একটু মুছে পরিষ্কার করে নেবে। দেখবে এই যে নেল পালিশের দাগটা, সেই দাগটা খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। আর কোনো কিছু মানে জল লাগানোর বা ভিজে কাপড়ের কোনো কিছুরই প্রয়োজন হবে না। ডিও দিয়ে কত সুন্দরভাবে ক্লিন হয়ে গেল, তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো। পরে যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো লেবু খাওয়ার পরে লেবুর এই যে খোসাটা, এই খোসাটা কিন্তু আমরা ফেলে দিই। ফেলে না দিয়ে দেখো আমরা যে চার্জারগুলো ফোন চার্জ দেওয়ার জন্য ব্যবহার করি না, সেই চার্জারগুলো ব্যবহার করতে করতে উপরে কিন্তু একটা ধুলো ময়লা বা কালচে টাইপের একটা দাগ ছোপও পড়ে যায়। তো সেই সমস্ত দাগগুলো তোলার জন্য তোমরা এই লেবুর খোসাগুলো ব্যবহার করতে পারো। লেবুর খোসাগুলোকে অযথা না ফেলে দিয়ে দেখো রসটা খাওয়ার পরে যে খোসাটা, সেই খোসাটাকে ফেলবে না। এইভাবে করে তোমরা চার্জার বা চার্জারের যে অ্যাডাপ্টার ওয়্যার, তো দুটোই তোমরা এইভাবে করে ক্লিন করে নিতে পারো। তো দেখো আমি দুটোই এই লেবুর খোসা দিয়ে হালকা করে একটু ঘষে নিলাম। ঘষে পরিষ্কার করে নেওয়ার পরে একটা শুকনো কাপড় দিয়ে জাস্ট মুছে নেবে। কারণ এই সমস্ত জিনিসগুলো জল দিয়ে তো পরিষ্কার করাটা ঠিক নয়, বা জল দিয়ে পরিষ্কার করাটা উচিত নয়। তো সেই জন্য তোমরা এই লেবুর খোসা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ক্লিন করে নিতে পারো। কত সুন্দরভাবে দেখো ক্লিন হয়ে গেছে। আর কাপড় দিয়ে আমি একটু মুছেও নিলাম। দেখো এখন সাদা ধপধপ করছে। পরে যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো দেখো
রান্না করার সময় অনেক সময় কী হয়, রান্নাতে লবণ বেশি হয়ে যায়, আর লবণ বেশি হয়ে গেলে সেই রান্নাটা আমরা খেতেই পারি না। কম হয়ে গেলে তবু মিশিয়ে খাওয়া যায়, কিন্তু লবণ যখন একটু বেশি হয়ে যায় না, সেই তরকারিটা আর খাওয়া যায় না। তো তার জন্য কি করবে, যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, রান্নাতে লবণ বেশি হয়ে গেলে তোমরা নিয়ে নেবে হচ্ছে আলুর খোসা। আলুর খোসাগুলোকে মানে তরকারির মধ্যে এইভাবে করে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে 5-10 মিনিট তোমরা ফুটিয়ে নেবে। তাহলে কী হবে, আলুর খোসাটা হচ্ছে এক্সট্রা যে লবণটা ছিল সেই লবণটাকে অ্যাবজর্ব করে নেবে। তো এরপরে 10 মিনিট আলুর খোসাগুলোকে তরকারির মধ্যে ফুটিয়ে নেওয়ার পরে যে খোসাগুলো আমি তরকারির মধ্যে দিয়েছিলাম, এবার সেই খোসাগুলোকে আস্তে আস্তে খুঁজে খুঁজে তুলে নিলেই কিন্তু এক্সট্রা যে লবণটা ছিল সেই লবণটা উঠে চলে আসবে। এবার তরকারির টেস্টটা একদম ঠিকঠাক হয়ে যাবে, লবণটা যেহেতু ঠিকঠাক হয়ে গেছে। আর আমাদের এই তরকারিটা খেতে আর আমাদের কোনো অসুবিধা হবে না। আলুর খোসাগুলো যেহেতু অনেকটা বড় রয়েছে, তো খুঁজে পেতেও কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না, সহজেই খুঁজে পাওয়া যাবে। তরকারিতে যখন লবণ বেশি হয়ে যাবে, তোমরা অবশ্যই করে এই টিপসটা অ্যাপ্লাই করো। পরে যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো আমরা রান্নাঘরে কিচেন সিঙ্কে যখন থালা বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে আমরা কি করি, কিচেন সিঙ্কের পাশে যে স্ল্যাবসটা রয়েছে সেই স্ল্যাবসের উপরে বাসনগুলোকে উপর করে রেখে দিই, যাতে জলটা ঝরে যায়। তো বাসনগুলোর মধ্যে থেকে জল ঝরে যাওয়ার পরে বাসনগুলো আমরা যখন তুলে নিই, দেখবে নিচে অনেকটা করে জল জমা হয়ে যায়। অনেক সময় কি হয়, এই জলটা আবার গড়িয়ে মেঝের মধ্যেও চলে যায়। তার ফলে কী হয়, মেঝেটাও কিন্তু নোংরা হয়, মানে মেঝের থেকে আবার আমাদেরকে জলটাকে তুলে মুছতে হয়। তাছাড়া দেখো এই জলটাকে আবার আমাদেরকে পরিষ্কার করতে হয়। তো তার জন্য কি করবে, তোমরা যখন রোজ বাসনগুলো ধুয়ে পরিষ্কার করবে, তো ধোয়ার আগে কিচেন সিঙ্কের পাশে স্ল্যাবসের উপরে যেখানে বাসনগুলোকে রাখবো, সেখানে যদি একটা পেতে দিই, কিংবা হচ্ছে কোনো পুরনো ওড়না, সুতির এরকম কিছু যদি আমরা পেতে রেখে দিই, তাহলে তার উপরে যদি বাসনগুলো এইভাবে করে উপর করে দিই, তাহলে এক্সট্রা যে জলটা ঝরবে সেটা কিন্তু এই টাওয়াল বা হচ্ছে যেটাই আমরা নিচে পেতে রাখবো তার মধ্যে কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে। তার ফলে কী হবে, এই জলটা যেটা বাসন থেকে গড়িয়ে পড়বে সেটা কিন্তু মেঝের মধ্যেও যাবে না, বা এই কিচেন স্ল্যাবসটাও কিন্তু আর ভেজা থাকবে না, আর আমাদেরকে এক্সট্রা করে পরিষ্কার করতে হবে না। দেখো বন্ধুরা, পরের যে টিপসটা শেয়ার করবো, তো দেখো বন্ধুরা, বটি আমাদের প্রত্যেকের বাড়িতে রয়েছে, আর বটিগুলো ব্যবহার করতে করতে এরকম দেখবে মরচে পড়ে যায়। যে সবজি কাটি, ফল কাটি, সেগুলো রস কিন্তু এগুলোর গায়ে লেগে যায়, তার ফলে মরচে পড়ে যায়, এরকম কালচে টাইপের হয়ে যায়। তো তার জন্য তোমরা কী করবে, যখন এরকম মরচে পড়ে যাবে, নেবে হচ্ছে কিছুটা লবণ। তো লবণ নেওয়ার পর দেখো আমি তেজপাতা নিয়েছি, তেজপাতার যে উল্টো সাইডটা না, সেই উল্টো সাইডটা দিয়ে এইভাবে করে একটু ঘষে নেবে। দেখো বন্ধুরা, আমি এখানে তেজপাতা ব্যবহার করছি, তোমরা তেজপাতার বদলে যে সিরিঞ্জ কাগজগুলো হয় না, সেগুলো কিন্তু ব্যবহার করতে পারো, সেটা দিয়েও করলে হবে। কিন্তু সিরিঞ্জ কাগজ যদি না থাকে, তাহলে তেজপাতা দিয়ে কাজ চালিয়ে নিতে পারবে। তেজপাতার যে উল্টো সাইডটা দিয়ে এইভাবে করে ঘষলে যে মরচে দাগগুলো আছে না, সেগুলো কিন্তু খুব ভালোভাবে একদম ক্লিন হয়ে বডিটা পরিষ্কার হয়ে যাবে। তো তোমাদেরকে আমি ধুয়ে পরিষ্কার করে দেখাচ্ছি যে কতটা পরিষ্কার হয়ে গেছে। প্রথমে দেখো কতটা মানে কালচে টাইপের ছিল, এখন কিন্তু অনেকটাই ক্লিন হয়ে গেছে, মরচে দাগগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। সেই সঙ্গে দেখো বটির ধারটাও কিন্তু নষ্ট হয়ে যায়। বটির ধার যখন নষ্ট হয়ে যায়, আমরা কি করি, দোকানে নিয়ে গিয়ে এটাকে ধার করে নিয়ে আসি। কিন্তু বাড়িতে তোমরা একটা চামচের পেছন সাইড দিয়ে এইভাবে করে একটু জল দিয়ে ঘষে নেবে। আমার বটিটা যেহেতু ভেজা ছিল, তো সেই ভেজার উপরেই আমি ঘষে দিলাম, আর কত সুন্দরভাবে দেখো একদম ধারালো হয়ে গেছে। মোটামুটি কাজ চালানোর মতন তোমরা এইভাবে করে বাড়িতেই করে নিতে পারবে। দোকানে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজনই, দোকানে নিয়ে গেলে কিন্তু সময় টাকা দুটোই কিন্তু প্রয়োজন হয়ে পড়ে। দেখো বন্ধুরা, পরের যে টিপসটা শেয়ার করবো, এই ধরনের পিতল বা কাঁসার বাসনগুলো আমরা যখন ব্যবহার করতে করতে দেখবে কালো টাইপের মানে কালচে টাইপের হয়ে যায়, নোংরা হয়ে যায়, দেখতে ভালো লাগে না, সবুজ মতন একটা স্পট পড়ে যায়, বা গুছিয়ে রাখলেও কিন্তু এরকম সমস্যার মানে মুখোই হতে হয় আমাদের। তো এগুলোকে ক্লিন করার জন্য বাজার থেকে আমরা বিভিন্ন ধরনের পিতম্বরী পাউডার বা অনেক কিছু ধরনের জিনিসপত্র আমরা কিনে নিয়ে আসি, কিন্তু বাড়িতেই তোমরা একটা এই মানে গুঁড়োটা করে রাখতে পারো। এটা হচ্ছে ইটের গুঁড়ো। তো আমার যেহেতু করা ছিল, তো তার জন্য আমি আর তৈরি করলাম না। তোমাদের কাছে না থাকলে এরকম ইটকে ছোটো ছোটো টুকরো করে ভেঙে এরকম গুঁড়ো করে নিতে পারো, আর কৌটোর মধ্যে রেখে দিতে পারো। যখন খুশি তোমরা এখান থেকে অল্প করে নেবে, আর সেই সঙ্গে কিছুটা আমি কোলগেট নিয়েছি, আর হচ্ছে নিলাম হচ্ছে ভিনিগার। রান্নাতে যে ভিনিগার ব্যবহার করি না, সেই ভিনিগার অল্প করে নিয়েছি। ইটের গুঁড়ো এইভাবে কৌটোর মধ্যে রেখে দিলে, কোলগেট তো আমাদের প্রত্যেকের বাড়িতে রয়েছে, ভিনিগারও থাকে, তো অল্প করে একটু কোলগেট আর ভিনিগারের সঙ্গে ইটের গুঁড়োটাকে মিশিয়ে একটা মিশ্রণ আমি বানিয়ে নিয়েছি। এবার এটাকেই দেখো থালার মধ্যে লাগিয়ে নিচ্ছি। তো হাত দিয়ে পুরো থালার মধ্যে এভাবে লাগিয়ে 2-4 মিনিট রেখে দেবো। এবার 2-4 মিনিট পর এটাকে ঘষে পরিষ্কার করে নিলে একদম ক্লিন হয়ে যাবে। তো দেখো আমি 5 মিনিটের মতো রেখেছিলাম, তারপরে হাত দিয়েই ঘষে দিচ্ছি।
কোনো রকম মাজুনি স্কচব্রাইট কোনো কিছুরই প্রয়োজন হবে না। হাত দিয়ে এইভাবে হালকা হাতে ঘষলেই যেটুকু ময়লা আছে একদম পরিষ্কার হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে, দেখো কালো যে নোংরাগুলো সেগুলো একদম ক্লিন হয়ে যাচ্ছে, একদম পরিষ্কার হয়ে যাবে। তো সমস্তটাই দেখো থালাটা আমি ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি ধুয়ে দেখাচ্ছি যে কতটা ক্লিন হয়েছে, একদম নতুনের মতন কিন্তু ঝকঝক করবে। তোমরা এইভাবে করে ইটের গুঁড়ো দিয়ে পরিষ্কার করতে পারো। তো দেখো ধুয়ে নিয়ে এসে দেখাচ্ছি কতটা ক্লিন হয়েছে, দেখতে পাচ্ছ একদম মানে পরিষ্কার হয়ে গেছে। কোনো রকম কোনো পিতম্বরী পাউডার বা কোনো কিছু কেনার কিন্তু কোনো প্রয়োজনেই, ইটের গুঁড়ো দিয়েই কিন্তু এটা সহজেই ক্লিন করে নিতে পারবে। ইটের গুঁড়ো করে, ইটকে ছোটো ছোটো টুকরো করে গুঁড়ো করে তোমরা কৌটোর মধ্যে রেখে দেবে, যখন খুশি অল্প করে বের করবে আর একটু কোলগেট আর একটু ভিনিগার দিয়ে মিশিয়ে পরিষ্কার করে নিলে একদম ঝকঝক করবে। আশা করছি প্রত্যেকটা টিপস ভালো লেগেছে। কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিও।